তারেক রহমান সাহেব খুব সম্ভবত তিনি যতদিনই প্রধানমন্ত্রী থাকুন না কেন তিনি ভারত সফর করতে পারবেন না। তাকে আমার কথাটা এরকম ছিল যে ভারতই তাকে ভারত সফর করতে দেবে না। আমি কিন্তু বরাবর সেই মতেই আমি স্থির ছিলাম। আমার মত আমি পরিবর্তন করিনি এখন পর্যন্ত, যদিও ভারতের আচরণটা আমি এক্সপ্লেন করতে পারছিলাম না। আজকে আজকে মানে গতকাল বিনা সিকরি, ভারতের একজন সাবেক কূটনীতিক যিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার ছিলেন, তিনি একটা উপসম্পাদকীয় লিখেছেন এনডিটিভির অনলাইন নিউজ পোর্টালে। সেটাতে কিছু জিনিস তিনি স্পষ্ট করেছেন। কারণ আমরা দেখলাম যে তারেক রহমান সাহেবের ভারত সফর নিয়ে বিশেষ করে বাংলাদেশে এমনকি ভারতেও এত বেশি আলোচনা হয়েছে যে এই আলোচনাগুলোর মধ্যে আসলে এত আলোচনার ফলে অনেক কিছু কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। আলোচনা হয়েছে, হাজার ঘন্টাও হতে পারে, কিন্তু উত্তর পাওয়া যায়নি। যেমন একটা প্রশ্ন আমাদের মনে জাগে যে ভারতের রাষ্ট্রপতি ভবনে তাদের নিয়মিত কার্যক্রম ক্যান্সেল করে তারেক রহমান সাহেবের জন্য যে গার্ড অফ অনার প্রদান করা হবে তাকে, তার মহড়ার জন্য একটা বিজ্ঞপ্তি রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা হয়েছিল। এটা তাদের করতে হয়, কারণ তাদের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকলে এটা বোধহয় দিতে হয়। এবং এই জিনিসটা, এই বিজ্ঞাপনটা জারি করার 1-2 ঘন্টা পরে এটা আবার উইথড্র করা হয়। এবং বিনা সিকরি বলছেন যে এটা একেবারে আনপ্রেসিডেন্টেড, এমন তো কখনো ঘটে না। কারণ হিসাবে বিনা সিকরি বলছেন যে সম্ভবত তারেক রহমান সাহেব বা তারেক রহমানের সরকার যে ডেটটা আলোচনা হচ্ছিল 23 আগস্ট থেকে 25 আগস্টের মধ্যে তিনি ভারত সফর করবেন, তার উত্তরটা যথাযথ মাধ্যমে লিখিত আকারে দেয়া হয়নি। এটা একটা ইন্টারপ্রিটেশন। তারপরেও প্রশ্ন থাকে যে ভারত সরকার তাহলে সেই উত্তরটা চাইলো না কেন? সেটা আমার অভিমতটা দিচ্ছি, এটা বিনা সিকরির কলামে নাই। সেটা হলো ভারত এইভাবে দেখেছে জিনিসটা, দেখি আসে কিনা। আমরা ক্লিয়ার কাট উত্তর চাইবো না যতক্ষণ না মানা করে দেয়। আমার মনে হয় সম্ভবত এটা ঘটেছিল। ক্লিয়ার কাট জানতে চায় নাই, কারণ হলো যে তারেক রহমান সাহেব বা তার পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে ক্রুদ্ধ ছিলেন, ক্রোধান্বিত মানুষের ক্রোধ আর বাড়াতে চায় নাই ভারত। তারা দেখতে চেয়েছে যে আসে কিনা। আর যখন তারা উত্তর পায় না সুস্পষ্ট, তখন তো তাদের যে নিয়মিত ব্যবস্থা গ্রহণ করার, প্রস্তুতি গ্রহণ করার, সেটা তারা করছিল। তারই অংশ হিসাবে রাষ্ট্রপতি ভবনের কার্যক্রম। আমার মনে হয় ঠিক ওই সময়টাতে তারেক রহমান সরকার থেকে ইঙ্গিত গেছে যে, বা তাদের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীও জানাতে পারেন, কারণ তিনি একাধিক বৈঠক করেছিলেন, আমরা দেখেছি যে না, তারেক রহমান সাহেব ভারতে যাচ্ছে না। ও একই সময় ঘটেছে ওই বিজ্ঞাপন প্রদান এবং যাচ্ছে না এটা। ফলে এটা তাদের তড়িঘড়ি করে এটা প্রত্যাহার করতে হয়েছিল যে না, নিয়মিত কার্যক্রম চলবে। সেই যে মহড়া, তারেক রহমান সাহেবকে যে গার্ড অফ অনার প্রদান করবে, তার মহড়াটা হচ্ছে না। এটা থেকে বিনা সিকরি উনি তার যে কলাম, তার নাম দিয়েছেন স্নাব। এই স্নাব গন টু ফার, বাংলা করলে দাঁড়ায় মোটামুটি মানে একটা অপমান যা অনেক দূর গড়িয়েছে। অর্থাৎ বিনা সিকরি বলতে চাচ্ছেন যে ভারত সরকারের প্রতি তারেক রহমান যা করছে এটা অপমান, এবং এই অপমান অনেক দূর গড়িয়েছে। বিনা সিকরি আরো কিছু কথা বলেছেন, যেটা হলো যে উনি বলেছেন যে তারেক রহমানের সরকার ফেব্রুয়ারি মাসে ক্ষমতা গ্রহণের পর তাদের যে দলের দ্বিতীয় ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি এখন রাষ্ট্রপতি, তিনি বলেছিলেন যে ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়াতে
কোনো একটা বিষয় বাধা হবে না, অর্থাৎ ইন্ডিকেশন ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় রাখা বা ভারতে স্থান দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা তারেক রহমান সরকারের সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে বাধা হবে না। তিনি এটা রেফার করেছেন এবং বিনা সিকরি বলতে চাচ্ছেন যে ওটা তো সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু পরবর্তীতে তারেক রহমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ফেরত না দিলে তারেক রহমান ভারত সফর করবেন না। তো বিনা সিকরি বলছেন যে এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়ার বাইরে গিয়ে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলছেন যে তিনি ডিসেম্বরে বাংলাদেশে আসবেন এবং যা কিছু আইনি প্রক্রিয়া ইত্যাদি আছে সেগুলো তিনি ফেস করবেন। তো এই জায়গায় তিনি একটা সমাধান দেখতে পাচ্ছিলেন। তারেক রহমান সাহেব এটা মিন করেও শেখ হাসিনা আর এই বাংলাদেশে আসা, কারণ বিনা সিকরি বলছেন যে এক্সট্রাডিশন যদি প্রসেস করা হয় ভারতের আইন অনুযায়ী এটা তো বছরের পর বছর লাগবে, তাহলে কি তারেক রহমান এই বছরের পর বছর ভারত যাবেন না? তার চেয়ে উনি যে ডিসেম্বরে আসবেন বলছেন সেটা তো তারেক রহমানের জন্য সহজতর সমাধান, যদি উনি সত্যি সত্যি শেখ হাসিনাকে চেয়ে থাকেন। অবশ্য আমি আমার মন্তব্য না বললে এটা এখানে হবে। আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করতে চাওয়া এটা ইতিহাসের সেরা বেয়াদবির একটা, বাংলাদেশের তারেক রহমান সাহেবের সরকার থেকে। আর এটা আমি আমার মতামতটা রেজিস্টার করে রাখলাম। এখন আবার বিনা সিকরির কলামে চলে আসি। বিনা সিকরি যে জিনিসটা ক্লিয়ার করেছেন, আমি একটু পড়ি, বাংলাতে পড়বো। উনি যেটা লিখেছেন যে ভারত সরকারের আচরণটা উনি বলেছেন কি রকম ছিল সেটা উনি লিখেছেন। বিনা সিকরি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নির্বাচিত হওয়ার মুহূর্ত থেকেই ভারত সরকার তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আসলে বন্ধুত্বের হাত আগে থেকে বাড়িয়ে দিয়েছিল, কারণ তারেক রহমান যে প্রধানমন্ত্রী হবে এটা তো ফরগন কনক্লুশন ছিল। আমরা দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এসেছিলেন বেগম খালেদা জিয়ার দাফনের সময়, তখন থেকে কিন্তু হাত বাড়িয়ে দিয়েছেন এবং তার আগে থেকেও। আচ্ছা, যা হোক, বিনা সিকরি লিখছেন বিএনপি সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত সর্বোচ্চ সংযম এমনকি কৌশলগত ধৈর্যও প্রদর্শন করেছে। একই সঙ্গে বাংলাদেশের জনগণের প্রয়োজন মেটাতে সরবরাহ ব্যবস্থা সচল রেখেছে। অথচ আমরা ক্রমবর্ধমান উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সারা দেশে ইসলামপন্থী উগ্রবাদী গোষ্ঠীগুলোর উপস্থিতি ও তৎপরতা তীব্রভাবে বেড়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়গুলোর উপর হামলা দৃশ্যত কোনো শাস্তি ছাড়াই অব্যাহত রয়েছে। পর্যটক ভিসার ক্ষেত্রে আগে যে বিধিনিষেধ ছিল তা তুলে নেওয়া হয়েছে। পানি সম্পদ সীমান্ত ব্যবস্থাপনা এবং 2024 সালের আগের ভারত বাংলাদেশ বাণিজ্য ও যোগাযোগের ধারা পুনঃপ্রতিষ্ঠা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত। দেখুন, বিনা সিকরি যেটা লিখছেন যে ভারত যে সংযম যে ভদ্রতা দেখিয়েছে সেটা তিনি উল্লেখ করেছেন। ভারত সরবরাহ লাইন মানে ডিজেল আরো বিভিন্ন পণ্য ভারত থেকে যেগুলো আসে সেগুলো ভারত কোনো বাধা দিচ্ছে না, এবং ভারত সম্পর্কটা 2024 সালের আগে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে থাকা অবস্থায় যে ধরনের সহযোগিতা দুই দেশের মধ্যে হতো বাণিজ্য ইত্যাদি সহ এমনকি পানি বন্টন, এই আলোচনাগুলো করার জন্য ভারত সরকার প্রস্তুত। এখন বিপরীতে কথা হলো যে তারেক রহমান সরকারের প্রতিক্রিয়া এত তীব্র কেন? অবশ্য ভারত সরকারের এই যে ভদ্র প্রতিক্রিয়া, এটা তারেক রহমানের যারা সমর্থক তাদের কেউ কেউ ইউটিউবে বলছে যে একেবারে নরেন্দ্র মোদীর কাপড় খুলে গেছে তারেক রহমান ভারতে না যাওয়াতে। আর একটা ছেলে আকবর হোসেন দৃশ্যত সে বিবিসির সাংবাদিক থাকলেও দৃশ্যত একজন উগ্রপন্থী জঙ্গি, বাট ছেলেটা সুন্দর করে কথা বলতে পারে এবং টনটনে কথায় আর কি, যেটা হয় সাংবাদিক হতে হলে তো একটা কণ্ঠ লাগে এবং সে গুছিয়ে কথা বলে। তার নামে আমি একটা ফটো কার্ড দেখেছি, সে বলেছে যে তারেক রহমান যদি এইভাবে আরো কিছুদিন ধীরস্থির মানে এই আচরণটা করে যান, কয়দিন পরে ভারত এসে এই তারেক রহমানের পায়ে পড়বে।
যাই হোক, এটা কি সত্য কিনা, তারেক রহমানের পায়ে ভারত পড়বে কিনা, আর এই ধরনের মন্তব্য করতে হলে তো আসলে যেই ধরনের ইম্যাচুরিটি দরকার হয় সেটাই তো তারেক রহমান সাহেবের সরকার কিংবা বাংলাদেশের 2024-এ জঙ্গি উত্থানের পুরা যেই 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 কোয়ালিশন শরিকগুলো আছে, তাদের আসলে রাজনীতি এবং চিন্তার সাথে এই ধরনের কথাবার্তা মিলে এবং তারেক রহমানকে উৎসাহিত করে, এবং বাংলাদেশের যারা মূল কোর স্বাধীনতা বিরোধী তাদেরকেও এটা কিন্তু উৎসাহিত করে। কিন্তু সত্যিকারের বিষয় কি সেটা? আমি কিন্তু এখানে একটা প্রশ্নের জবাব দিতে চাই, সেটা হলো যে ভারত এত ভদ্র আচরণটা কেন করছে? এটা কি সত্যি যে তারেক রহমানকে ভয় পেয়ে, কিংবা এইরকম তারেক রহমান সাহেব যদি এই কোল্ড আচরণ করেন 2 দিন পরে তিনি ভারত এসে তার পায়ে পড়বে? আসলে কি এগুলো? আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে মনে হয় ভারতের ভদ্র আচরণের একটা উদ্দেশ্য হলো মানে তারেক রহমানের সাথে আওয়ামী লীগের একটা সমঝোতা করার চেষ্টা করা। এই সমঝোতা যেটার মাধ্যমে বাংলাদেশে অদূর ভবিষ্যতে একটা ইনক্লুসিভ ইলেকশন হতে পারে। আমার ধারণা ভারতের তরফ থেকে এত ভদ্র থাকার কারণ এটা ছাড়া আমি কিন্তু আর কোনো কারণ খুঁজে পাই না। এখন সেটা যদি ভারত অ্যাচিভ করতে না পারে, তখন ভারত ভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয়তো দেখাতেও পারে। কিন্তু আমি ওই জায়গাটায় অবশ্যই দৃঢ় থাকতে চাই যে তারেক রহমান সাহেব আসলে ভারতে যেতে পারবেন না। আর পারার পথটা তো আসলে তিনি রুদ্ধ করেছেন, তিনি এটা কন্ডিশনাল করেছেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে তার হাতে। এটা যদি না হয়, না হওয়ার পরে যদি উনি এখন ভারত যান, তাহলে তো ওনাকেই ওনার অবস্থান চেঞ্জ করে ভারতে যেতে হবে, তাই না? তো সেটা তো এক ধরনের পরাজয়। আর তারেক রহমান সাহেব তো এগুলোকে, বা তিনি বা তার সরকার বা তার কোয়ালিশনের 2024-এর কোয়ালিশনের বিভিন্ন শরিক তো এগুলাকে অত্যন্ত মানিজ্যতের চোখে দেখে যে না, আমি এই কন্ডিশন দিয়েছি, এই কন্ডিশন ফুলফিল হলো না, তাহলে আমি সেখানে যাই কি করে, তাই না? তারেক রহমান এখন নিজেই তো যাওয়ার ক্ষেত্রে, ভারতে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করলেন। কিন্তু ভারত কি কৌশল করছে? ভারত কি কৌশল করছে যে তারেক রহমান যাতে ভারতে নিজেই না যান? সেটা হলেও কিন্তু আমি অবাক হব না। কৌশলটা কি রকম হতে পারে, এটা যদি আমরা চাণক্য নীতিটা বুঝি তাহলে সেটা কিছুটা এক্সপ্লেন করা যায়, যদিও পুরোপুরি এক্সপ্লেন করা যায় না। চাণক্য নীতি হলো যে আপনার আলাপ আলোচনা করা, 1 নাম্বার সাম, 2 নাম্বার হলো দান, হ্যাঁ সামা দানা, হ্যাঁ 2 নম্বর হলো যে আপনার উপঢৌকন দেয়া, ঘুষ দিয়ে, কিছু দিয়ে টিয়ে হলেও রাজি করানো, বা উদ্দেশ্য হাসিল করা। 3 নাম্বার হলো ভেদ সৃষ্টি করা, প্রতিপক্ষের যে প্রতিপক্ষ যারা আছে তাদের মধ্যে আপনার ভেদাভেদ সৃষ্টি করা। অবশ্যই বাংলাদেশে তো প্রতিপক্ষ মধ্যে বিএনপি, আওয়ামী লীগ আছে, এই দুটার মধ্যে আরো বড় ভেদ যদি ভারত সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে তো ভারতকে, আওয়ামী লীগকে অনেক বেশি সহযোগিতা করা ছাড়া ভারতের উপায় থাকবে না। আর দণ্ড হলো যে যুদ্ধ করা, ভারত তো আর বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এমনটা আসলে কোনো যুক্তিতে পড়ে না। ভারত সেই যুদ্ধ আসলে করার জন্য তো সৈন্য পাঠিয়ে যুদ্ধ করতে হয় না। ভারত বাংলাদেশকে অস্বস্তিতে রাখতে চাইলে, বাংলাদেশের ইকোনমিকে স্কুইজ করতে চাইলে, এটা ভারতের জন্য যথেষ্ট অস্ত্র তার হাতে আছে। যদিও জঙ্গিরা এটা মেনে নিতে প্রস্তুত। এখন বিএনপি কতটা এটা মেনে নিতে প্রস্তুত? বাংলাদেশের যে 20 কোটি মানুষের যে অর্থনৈতিক দুর্দশা এখন শুরু হয়ে গেছে, ভারত যদি বিভিন্ন সরবরাহ কমিয়ে দেয়, বা তেল বা ইত্যাদি জ্বালানি ক্ষেত্রে তো তারেক রহমান বলছেন যে উনি, তার মন্ত্রীরা বলছে যে 2 বছর কিছুই করতে পারবে না। তো এই অবস্থায় মানুষের দুরবস্থাকে মেনে নিয়ে তারেক রহমান কতদিন এটা চালাবেন, আর ভারত কত দূর, যেটা বিনা সিকরি বলেছেন যে স্নাপ গন টু ফার, সেইটা ভারত কতদিন সহ্য করবে, সেটা একটা দেখার বিষয়। তবে বিনা সিকরি যেটা লিখেছেন তার আরেকটা প্যারাগ্রাফ আমি পড়ি, সেটা খুবই আমার কাছে সুন্দর লেগেছে। বিনা সিকরি লিখেছেন, বাংলাদেশের উচিত অর্থহীন পারস্পরিক দোষারোপে জড়িয়ে না পড়ে সহযোগিতার ওই বাস্তব ক্ষেত্রগুলোর দিকেই মনোযোগ দেয়া।
স্পষ্টভাবেই এমন একটি ধারণা তৈরি হয় যে দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ভারত বিরোধী বিদ্বেষের আবহ সৃষ্টি করা হচ্ছে, অথচ যেসব ক্ষেত্রে ভারতের সহায়তা সত্যিই গুরুত্বপূর্ণ সেখানে নীরবে সেই সহায়তার উপরই নির্ভর করা হচ্ছে। সফর হোক বা না হোক, এই ধরনের খেলা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত চালানো যায়। বুঝেছেন তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তারেক রহমান একটা খেলা চালাচ্ছেন, উপরে উপরে নিজের সমর্থকদের সমর্থন আদায় করার জন্য তিনি ভারতকে অপমান করছেন, বাট পেছনে তিনি ভারতের যেসব সহায়তার উপর বাংলাদেশ নির্ভর করছে সেগুলোর সহায়তা চাচ্ছেন। আমরা দেখেছি যে বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছেন, এবং তিনি আরো একজন বলেছেন যে এই জ্বালানি বিভাগের সচিব কিন্তু গোপনে, এটা কোথাও আলোচনা হয় নাই, আমিও জানতাম না, ভারত সফর করেছে এই জ্বালানি সহায়তা ভারত থেকে পাওয়ার জন্য। সহায়তা বলতে টাকা দিয়ে কিনলেও কিন্তু ভারত তো এই ধরনের পরিস্থিতিতে, যেখানে বাংলাদেশ এখন অন্ধকারে নিমজ্জিত, এইটাকে ভারত সহায়তার দৃষ্টিতেই দেখছে আর কি, বিভিন্ন জিনিস। এবং ভারত এটাকে তার উদারতা মনে করে যে এইসব মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ধরনের কঠোরতা প্রদর্শন সত্ত্বেও তারা সেই বিভিন্ন ধরনের সাপ্লাই লাইনগুলো সচল রেখেছে। কিন্তু বিনা সিকরি বলছেন যে এই ধরনের খেলাটা কি তারেক রহমানের উপরে উপরে ক্রোধ প্রকাশ এবং ভেতরে ভেতরে সহায়তা চাওয়া, এটা বেশি দিন চলতে পারে না এই খেলাটা। যাই হোক, আমি মনে করি যে তারেক রহমান সাহেবের সরকার এবং ভারতের সম্পর্ক, এটা আসলে কোনোভাবেই তেলে জলে মিশতে পারে না। কারণ তারেক রহমান সাহেব যেসব কথা বলেছিলেন তিনি সরকার গঠনের আগে পরে, যে তিনি বাংলাদেশটা সকল মানুষের হোক, এমনকি তিনি নাস্তিকদের কথাও বলেছিলেন, যেটা আওয়ামী লীগে কোনোদিন সাহস করে বলে নাই, যে তিনি নাস্তিকদেরও বাংলাদেশে জায়গা দিবেন, আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম সবার কথা বলেছিলেন। তো যে সরকার এত উদারতার, মানে যে ব্যক্তি এত উদারতার কথা বলে, ক্ষমতা গ্রহণের পর আমরা দেখছি যে তিনি তার সরকারের মধ্যে, অর্থাৎ তিনি বাংলাদেশ শাসন করা অবস্থায় জঙ্গিদের উত্থান, ঠিক 2001 থেকে 6 সালে বাংলাদেশে যেভাবে জঙ্গি উত্থান হয়েছিল তার থেকেও হয়তো ভয়াবহভাবে এখন জঙ্গি উত্থান হচ্ছে। পাকিস্তান থেকে আসছে, অভ্যন্তরীণভাবে উত্থান হচ্ছে, এবং যথেষ্ট পরিমাণে হিন্দু কিলিং হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত, এবং প্রতিটা জায়গায় দেখা যাচ্ছে যে নাটকের পর নাটক করা হচ্ছে। অর্থাৎ প্রকৃত তদন্ত করে বা কিংবা এইসব খুন বন্ধ করাচ্ছেও তারেক রহমান সরকার পাবলিক ডিপ্লোমেসি বা পাবলিকলি দেখানোর চেষ্টাটাই বেশি করছেন, যে না সব ঠিক আছে। যেমন গণপতি চক্রবর্তী, যে রংপুরে যে শিক্ষক এবং তার পরিবার অত্যন্ত নির্মমভাবে খুন হয়েছে, সেখানে তিনি হিন্দুদের দিয়ে তদন্ত করাচ্ছেন, অথচ বাংলাদেশের হিন্দুরাই জানে যে বাংলাদেশের কিছু হিন্দু অর্থের লোভে বা বিভিন্নভাবে সাধারণত হিন্দুদের স্বার্থবিরোধী শক্তিগুলার দালাল হয়ে কাজ করে। এটা আমরা এমনকি ইয়েকেও দেখেছি, গোবিন্দ প্রামাণিক, যে লোক অতি মানে হিন্দুদের স্বার্থ রক্ষার কথা, সে কিন্তু জামাতের হয়েও কাজ করেছে। আর জামাত তো এই ব্যাপারে অত্যন্ত দক্ষ, সে তো পিনাকি, গৌতম দাস, দেবপ্রিয় ভট্টাচার্য, এভাবে বিভিন্ন হিন্দুকে বাংলাদেশের হিন্দুদের স্বার্থ ধ্বংস করার কাজে ব্যবহার করতে পারছে। আমি আসলে যেটা এই আলোচনায় যেটা বলেছি সেটা হলো যে তারেক রহমান সাহেবের সাথে ভারত সরকারের সত্যিকারের কোনো সম্পর্ক গড়ে উঠবে না, এটা লিল্লা সম্পর্ক হিসাবে থাকবে। অর্থাৎ ইউনূসের আমলেও ভারত যেটা করেছে, যে ভারত এই সাপ্লাই লাইনগুলা বন্ধ করে নাই, তারেক রহমানের আমলেও বন্ধ করছে না। ভারত এটা স্পষ্ট দেখাতে চাচ্ছে যে বাংলাদেশের জনগণের অসুবিধা হোক, এইটা ভারত করতে চায় না। এটাই কিন্তু ভারতের এই আচরণ থেকে, আর ভারতের নরম আচরণের আমি একটা যুক্তি দেখি, যে ভারত চাচ্ছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে এক ধরনের রাজনৈতিক সমঝোতা হোক এবং অদূর ভবিষ্যতে একটা ভালো নির্বাচন হোক। কারণ তারেক রহমান সাহেব যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন, এটা তো আসলে কোনো নির্বাচনই হয় না, এটা হলো বাংলাদেশের অর্ধেক মানুষকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে একটা নির্বাচন। সেখান থেকে তো তারেক রহমান সাহেব ভালোভাবেই জানেন, যদিও তারা নির্বাচনটাকে খুব বেশি ক্রেডিট দিয়ে বলতে চান, কিন্তু সত্যিকারের পরীক্ষা করলে তো দেখা যাবে যে এই নির্বাচনটা কোনো নির্বাচনই হয় নাই।
লাইভটা শেষ করব, শেষে আরেকটা জিনিস আলোচনা করি। হুমায়ুন কবির, সেই বিশ্ববিখ্যাত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়ান। দেখেন, আমি হুমায়ুন কবির সম্পর্কে অনেক বলেছি, তাকে অনেক অ্যাসেস করেছি, তাকে আমি বলেছি যে এই এই ধরনের একজন পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী হওয়া একটা সরকারের পতনের জন্য একজন ব্যক্তি যথেষ্ট। দেখেন, সেটাই কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। আজ এই গেল দিন এই প্রতিমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনি আপনার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা। দেখুন, এই ব্যক্তির ব্রিটিশ নাগরিকত্ব আছে, এটা স্পষ্ট, এবং এই ব্রিটিশ নাগরিকত্ব আছে নাই এটাও আমার কাছে ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো তার উত্তর দেওয়ার প্রক্রিয়াটা। তাচ্ছিল্য করা, 2008-এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা নিয়ে আসা, জলে কিনা, যে জিনিসটা উত্তর দিয়েছে সেটা সারা বাংলাদেশের মানুষ বোধহয় ইতিমধ্যে দেখেছে। কিন্তু দেখেন, আমার প্রশ্ন ওইটাই যে আপনাদের কি মনে হয় যে কোনো পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি কূটনীতি করবেন, কূটনৈতিক সার্ভিসটাকে নেতৃত্ব দিবেন দ্বিতীয় ব্যক্তি হিসাবে, তিনি তো খলিল সাহেবের পরে দ্বিতীয় ব্যক্তি, তার কি এই ধরনের প্রতিক্রিয়া হতে পারে? মিনিমাম আপনার কার্টিয়াস বা ভদ্রতা যে ব্যক্তি জানে না, সে ব্যক্তি কূটনীতি করতে পারে না। কূটনীতিটাই হলো ভদ্র মানুষের জায়গা, এখানে কোনো অভদ্রতার স্থান নাই। আপনি কূটনীতিতে দেখেন, দুই দেশের সৈনিকরা যখন যুদ্ধ করে তখনও কিন্তু কূটনীতিকরা বা পররাষ্ট্রমন্ত্রীরা তারা কিন্তু ভদ্র আচরণ করে একে অন্যের সাথে। ব্যতিক্রম ছিল পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো আর আমাদের বাংলাদেশের এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমান সাহেবকে আমি অনেকবার বলেছি যে আপনি একটু এগুলোর ব্যাপারে সচেতন হন, কে কার কথা বাংলাদেশে শোনে। যা হোক, ভালো থাকবেন বন্ধুরা। আমার এই বেলা এটা আলোচনার ছিল। আবার যথারীতি বাংলাদেশ সময় রাত 9:30 আসবো একটা নতুন লাইভে। সবাইকে আপনাদের একটা ভালো দিন চলুক, সেই কামনা করে শেষ করি। বাংলাদেশে আজকে একটি ঘটনা আমরা দেখলাম। ঘটনাটি হচ্ছে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি লন্ডন থেকে কিছু মানুষকে কুড়িয়ে নিয়ে গেছেন। এই কুড়িয়ে পাওয়া হিরে, এই মুক্তগুলো তিনি বাংলাদেশে নানানভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্ট পদবি দিয়ে, মন্ত্রিত্ব দিয়ে বসানোর চেষ্টা করছেন। অসুবিধা নেই, সারা পৃথিবীর বাঙালিরাই যদি কাজ করার যোগ্য হয় তারা কাজ পেতে পারে, মন্ত্রিত্ব পেতে পারে, এমপি হতে পারে। কিন্তু বাংলাদেশের যে সংবিধান, বাংলাদেশের যে আইন তাকে প্রধানমন্ত্রী হওয়ার সাহায্য করেছে, যে আইন তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, সে আইনটিকে কিন্তু শ্রদ্ধা করতে হবে। আপনারা জানেন, বাংলাদেশের কোনো এমপি অথবা মন্ত্রী হতে হলে পৃথিবীর যে দেশের নাগরিক হন, বাংলাদেশের নাগরিকের পাশাপাশি অন্য নাগরিকত্ব যেটা আপনার রয়েছে সেটাকে আপনার সারেন্ডার করতে হবে। কিন্তু এই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানাইলেন হুমায়ুন কবির নামে লন্ডনের এক ভদ্রলোক, তাকে আমি চিনি, লন্ডনে দেখেছি, বহু অনুষ্ঠান হয়েছে, বহু জায়গায় দেখেছি। কিন্তু তিনি একজন ক্লিয়ার ব্রিটিশ নাগরিক। 2.5 বছর বয়সে ব্রিটেনে এসেছিলেন। এই গত 30-40 বছর থেকে তিনি লন্ডনেই বসবাস করছেন। এখন তিনি বাংলাদেশে মন্ত্রী হয়েছেন, অসুবিধা নেই। দেশ যারা চালাচ্ছে তারা যদি মনে করে মন্ত্রী, কিন্তু আইনকে বাদ দিয়ে নয়। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি আপনার ব্রিটিশ নাগরিকত্ব বাদ দিয়েছেন, সারেন্ডার করেছেন? তিনি যে অসহিষ্ণুতা এবং যে মুডটি দেখালেন সাংবাদিকদেরকে, মানুষকে, সেটা কিন্তু লজ্জার এবং অপমানের। সেটি রাষ্ট্রের আইনকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন। প্রধানমন্ত্রী যিনি, তার দায়িত্ব ছিল তাকে নিয়োগ দেওয়ার আগে তার কাছ থেকে ব্রিটিশ নাগরিকত্ব বাদ দিয়েছেন কিনা সেটা কনফার্ম করা। তিনি সেটা করেননি, তিনি করবেন না। কেন করবেন না সেই বিষয়টাতে পরে আরেকটা ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে আরেকটি কথা বলি। বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি, এই রাষ্ট্রটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গতকাল পাকিস্তান যে কথা বলেছে, নওয়াজ শরীফের মেয়ে পাকিস্তানে একটি বক্তৃতা দিয়ে কালকে বলেছেন যে আমরা আগস্ট 2024-এ পাকিস্তানের ISI অর্থাৎ তাদের যে গোয়েন্দা সংস্থা, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের পছন্দের মানুষকে ক্ষমতায় বসিয়েছে এবং 1971 সালের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিয়েছে। তার মানে আপনারা যারা
ভাবছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আছে, মুক্তিযোদ্ধা এমপি আছে, এক আল্লাহর অলি মুক্তিযোদ্ধা তিনি রাষ্ট্রপতি নির্বাচন করেছেন, আরেক আল্লাহর অলির বন্ধু মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছে। বাংলাদেশ তো মুক্তিযুদ্ধে ভরে গেছে। আরেক শিশু মুক্তিযোদ্ধা, যিনি শিশু মুক্তিযোদ্ধা দাবিদার, আমরা সেটাও শুনেছি, এবং যার পিতা অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন, সেই তারেক রহমানের যুগে এসে পাকিস্তান দাবি করছে যে বাংলাদেশে তারা 1971 সালের তাদের সেই প্রতিশোধটি তারা নিয়েছেন। খেয়াল করে দেখেন, 1971 সালে মুক্তিযোদ্ধারা পাকিস্তানকে পরাজিত করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে। একটি মানচিত্র, একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত, একটি দেশ, একটি স্বাধীন সার্বভৌম জাতির জন্ম দিয়েছে। 30 লক্ষ মানুষের জীবন, 2.5 লক্ষ নারীর ইজ্জত, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং লক্ষ লক্ষ মানুষের পোড়া মাটিতে এই যে স্বাধীনতার পতাকাটি আমরা উড়িয়েছি, সেই স্বাধীনতাকে কটাক্ষ করে পাকিস্তানের নওয়াজ শরীফের মেয়ে কালকে বক্তৃতা দিয়েছে। এই বাংলাদেশের একটু পিছনের ইতিহাস ঘেঁটে দেখেন, বাংলাদেশের একটি জাতীয় দিবসে রাজা নামক একজন পাকিস্তানের রাষ্ট্রদূত ছিল, ইরফান রাজা বা রাজা এটুকু মনে আছে, বাকিটুক মনে নেই। আব্দুস সামাদ আজাদ ছিলেন তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96 সালের যুগের কথা বলছি সম্ভবত। তখন ওই রাজাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে, 71-এর মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করার কারণে। আর আজকে বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী, বাংলাদেশকে এইভাবে কটাক্ষ করে কথা বলার পরও কোনো প্রতিবাদ দেখিনি, পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাতে দেখেনি। এবং তারা বলছে, তিনি বলছে কে, নওয়াজ শরীফের মেয়ে, যে পাকিস্তান বাংলাদেশের সাথে আবার 2 পাকিস্তান এক হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ পাকিস্তানের সাথে ফেডারেশন যোগ দিবে। এখন ভারতের যে পাকিস্তানের ISI, এখন ভারতের এর ভূমিকা কি, ভারতের কি করলো? এখন ভারতকে চিন্তা ভাবনা করতে হবে যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি আছে, এই রাষ্ট্রটি যদি পাকিস্তানের সাথে কনফেডারেশনে যোগ দেয়, তারেক জিয়ার নেতৃত্বে অথবা গোলাম আজমের অনুসারী 1971-এর ঘাতক দালাল রাজাকার আল শামস, আল বদর এবং নেজামে ইসলামী মুসলিম লীগ এবং জামাতে ইসলামের সৌজন্যে যদি বাংলাদেশে একটি আবার নতুন করে পাকিস্তান কায়েম হয়, পাকিস্তানের কনফেডারেশন হয়, তাহলে ভারত এখন পাকিস্তানের কয়টি ফ্রন্টে যুদ্ধ করবেন? ভারত কি এই বাংলাদেশের 3 পাশ ঘিরে যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, সেই 7টি অঙ্গরাজ্যে পাকিস্তানি মিলিটেন্টদেরকে পাহারা দিবেন, নাকি পাকিস্তানের ওই সিন্ধু, পাঞ্জাব, ওই অঞ্চলে, তারা কাশ্মীর অঞ্চলে তারা নিজেদের সীমানা পাহারা দিবেন? ভারতকে কত বিলিয়ন টাকা এক্সট্রা ব্যয় করতে হবে? খেয়াল করে দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন অনুপ চেটিয়া এবং পরেশ বড়ুয়াদেরকে ধরে ইন্ডিয়ার কাছে, ভারতের কাছে ফেরত পাঠানো হয়েছে, এবং সত্য ছিল তাদেরকে যেন হত্যা করা না হয়, তাদেরকে হত্যা করা হয়নি। তারা পাকিস্তানে ভারতে ফেরত গেছে, এবং তারা এই আন্দোলন, যেটা তাদের যেটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সেটা থেকে তারা বেরিয়ে এসছে। 10টা কষ্টের ইতিহাস আপনারা জানেন। তারেক জিয়া যখন ক্ষমতায় ছিল, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, তারেক জিয়ার মাতা, তখন খালেদা জিয়া ছিলেন নামমাত্র ক্ষমতায়, তার ছিল শুধু দায়িত্ব, আর ক্ষমতা ছিল তারেক জিয়ার হাতে, তার কোনো দায়িত্ব ছিল না। সেই অবস্থায় আজকে খালেদা জিয়া নেই, আজকে শুধু তারেক জিয়া। সেই তারেক জিয়ার এই যুগে, তারেক রহমানের এই যুগে ভারত কতটা সিকিউরড? ভারতের যে সীমান্ত 4,500 কিলোমিটার, এই 4,500 কিলোমিটার কতটা নিরাপদ? বাংলাদেশে প্রতিদিন IS, পাকিস্তানের বাহিনীরা আসছে, লস্করে তৈয়বা, জৈশে মোহাম্মদের মতো এই মৌলবাদী সংগঠনের নেতারা, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গি গোষ্ঠীর নেতারা প্রতিদিন বাংলাদেশের ঢাকা এয়ারপোর্ট দিয়ে, চিটাগং এয়ারপোর্ট দিয়ে
পাকিস্তানের লাল পাসপোর্ট নিয়ে বিনা ভিসায় বাংলাদেশে ঢুকছে এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নানা ধরনের উচ্ছৃঙ্খলতা এবং বিশৃঙ্খলতা এবং যুদ্ধ অবস্থা তৈরি করার জন্য তারা কাজ করছে। এদেরকে সহযোগিতা করছে বাংলাদেশের ৭১-এর ঘাতক দালাল এই রাজাকার আলবদর বাহিনীর সদস্যরা। তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ বর্তমান যে সরকার, এই সরকারের এজেন্টরা। এখন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে, তারা এটাকে বাংলাদেশ দেখতে চায় নাকি পাকিস্তান দেখতে চায়। যদি বাংলাদেশ দেখতে চায় তাহলে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে এই বাংলাদেশ যদি একটি স্বাধীন দেশ হতে হয় তাহলে এখানে থাকতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের মতো দেশপ্রেমিক লোক, বাংলাদেশ আওয়ামী লীগের মতো শক্তি যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে, যারা এ দেশটিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে, যারা এ দেশটিকে অর্থনীতির ভিতে শক্তিশালী করেছে। কিন্তু এখন ইতিহাসের এক ঘোর আমানিশায় বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ রয়েছে। ঠিক এমনি অবস্থায় পাকিস্তান আস্ফালন দিচ্ছে। কি আস্ফালন? যে তারা বাংলাদেশকে পাকিস্তানের অংশ করে ফেলবে এবং ২০২৪-এর আগস্ট মাসে তাদের আইএসআই মানে পাকিস্তান বাহিনীর যে জঙ্গি গোষ্ঠী, তাদের যে সেনাবাহিনীর যে গোয়েন্দা বিভাগ, সেই বিভাগ শেখ হাসিনাকে উৎখাতের জন্য ইউএসের সাথে, আমেরিকার সাথে কোলাবোরেট করে তারা সাকসেসফুল হয়েছে। এখন তাদের দ্বিতীয় মিশন হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশকে একটি কনফেডারেশনে জয়েন করে এটাকে পাকিস্তানের অংশ করে নেওয়া এবং ভারতের পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো দিয়ে ভারতকে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা করা। এখন ভারতের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, কারণ ভারত যদি এখনই এর প্রতিকার না করে, ভারত যদি এখনই কার্যকর ব্যবস্থা না করে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ তথা এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বার এক বিপদ মরণ ফাঁদ হয়ে দাঁড়াবে ভারতের জন্য এবং বাংলাদেশের প্রগতিশীল মানুষের জন্য, মুক্তিযুদ্ধপ্রেমী মানুষের জন্য। আপনারা দেখেন যে ভারত দিন দিন এগিয়ে যাচ্ছে গণতন্ত্রের দিকে, অর্থনীতির মুক্তির দিকে, অসাম্প্রদায়িক চেতনার এই দেশটি আস্তে আস্তে পুরো পৃথিবীতে আইকনে পরিণত হচ্ছে। আর অন্যদিকে পাকিস্তান পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এই রাষ্ট্র জঙ্গি উৎপাদন করে, এই রাষ্ট্র ভিক্ষুক উৎপাদন করে, পৃথিবীর নানা দেশে গিয়ে তাদের লোকেরা ভিক্ষে করে, কিন্তু ভারতের লোক কর্ম করে খায়। ঠিক এমনি অবস্থায় বাংলাদেশ ভারতের বন্ধু ছিল, কিন্তু আজকে ভারতকে বাংলাদেশের বর্তমান সরকার একটি শত্রু রাষ্ট্রের তালিকায় ফেলে দিয়েছে। ভারতও বাংলাদেশকে একটি শত্রু রাষ্ট্রের তালিকায় ফেলে দিয়েছে। এর ফলে এই দুটি দেশের মধ্যে যে টানপোড়েন চলছে, এই টানাপোড়েনের ভেতর দিয়ে পাকিস্তান নিচ্ছে একটা সুবিধা, আর সেই সুবিধায় বাংলাদেশের ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে আরেকবার নতুন করে একটি জঙ্গি রাষ্ট্র জন্ম হওয়ার সাধনায় তারা রত। আসুন আমরা এই দেশকে, এই সমাজকে অসাম্প্রদায়িক চেতনার মানুষের সাথে হাত মিলিয়ে রক্ষা করব, মুক্ত করব এবং মানুষের জন্য একটি বাসযোগ্য ভূখণ্ড হিসেবে আমরা এটাকে তৈরি করব।